আচ্ছা, মানে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী সেটা করতে পারে নাই। বাট আপনি তো এই জি বিচারের জন্য সবসময়ই তৎপর ছিলেন। আপনি চেয়েছেন বিচারটা হোক। কিন্তু আপনার জি এই তৎপরতা দেখে সেনাবাহিনী থেকে বা কোনো বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে কি কখনো আপনাকে কোনো থ্রেট করা হতো? হ্যাঁ করছে করছে এখনো করে। এই যে আমি আ 6 তারিখ কুমিল্লা গেছি, আমি যে 6 তারিখ কুমিল্লা গেছি, আমি তো বলছি এটা যে এখনো কি ওই ইয়া রয়ে গেছে নাকি আগের মতন। এই কারণ আমি তো কুমিল্লা 6 তারিখ গেছি, এখনো গোয়েন্দার লোক ছিল। আমি আশ্চর্য হয়ে যাই, আমি বলছি এটা যে গোয়েন্দার লোক থাকবে কেন আমার সাথে। আর এই যখন এই যে পিপিএ আছে, পিপিএ এর অফিসার, উনিও কয় তারা আসতে পারে। আমি কই না, তারা আসবে না। তারা আসবে কেন আমার কাছে? মানে এই আপনার কাছে আমি তো আসছে বলছি, বলতে আমি তো কি? মানে প্রতিবাদ করছি। আপনি কিভাবে বুঝলেন যে এটা গোয়েন্দা সংস্থার লোক? না আমি দেখছি তারা হাঁটতেছে, আমার লগে লগে পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, তার সাথে কথা বলতেছে, হাসতেছে, কথা বলতেছে। আবার দেখলাম কি একটা কাগজ দিল কোটের ভিতরে, যেটা সত্য কথা আমি দেখছি। আমি মিথ্যা বলবো কেন? আমি কাল হাসরের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আমি তো মিথ্যা বলি? আমি এক সাইডে বসে রয়েছি, পিপিএ এক সাইডে বসে রয়েছে। পিপিএ বলেও না আমাকে সামনে বসে না, থেকে ওইখানে যারা অ্যাডভোকেট ছিল তারা আমাকে খুব ইজ্জত করছে, তার সাথে আমার ভয় রাখছে। হুম। আপনি একটু ফোনের দিকে তাকায় কথা বলেন কাকা, তাহলে আপনারা সবাই দেখতে পারবে। জি। জি আ জি জি এখন এই যে যেদিন রাতে আপনারা লাশটা পেলেন, জি। আচ্ছা লাশটা পাওয়ার আমি ওই জায়গাটা একটু বিস্তারিত শুনতে চাই। যে কি হয়েছিল? কমান্ডার কিংবা জিওসি বা সিও এদের ওয়াইফরা মানে কি প্রোগ্রাম করতে চেয়েছিল বা কি তাদের উদ্দেশ্য কি ছিল সেখানে? সেনা কল্যাণে একটা অনুষ্ঠান ছিল, হুম, সেনা কল্যাণে। হুম। এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমার সোহাগে জাহান তনু ওইখানে যাইতে কি, নারাজ। কি অনুষ্ঠান? কি অনুষ্ঠান? তাদের একটা অনুষ্ঠান হয়েছিল, একটা ফাংশন হয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। হুম, ওইখানে যাইতেছে অনিয়া করাতে, বুঝলি না যাওয়াতে। হুম, ওর ইচ্ছা হইলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। আমারে বলছে সে, যে বাবা আমার ইচ্ছা হইলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, আমিও ওইখানে লেখাপড়া করি। ওইখানে আমার যা করার ওইখানে করলে আমার জন্য সুবিধা। হুম। এই আর তারা চাইছিল যে সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে না যাক, আমরা যেটা কইছি এইটা শুনুক, এইটা শুনতে চাই নাই। আচ্ছা। আচ্ছা আমি দর্শকদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে রাখি। সেটা হচ্ছে যে অ্যা সোহাগী জাহান তনু তিনি এ সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে উনি উনার মানে উনার সাথে আমার তো দীর্ঘদিনের কথা হয়। উনি উনার উনাকে আপনারা যেটা দেখছেন মানে উনি মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত। উনার সবচাইতে বেশি আদরের মেয়ে ছিল হচ্ছে সোহাগী জাহান তনু। এবং সোহাগী জাহান তনু যখন মারা যায়, তখনও তার বয়স একেবারে কমও না। ১৯ বছর বয়স হয়েছিল, না কাকা? হ্যাঁ 19 বছর, 19 বছর, 19 বছর। তো ১৯ বছর বয়সের একটা মেয়ে তো বাংলাদেশে বিয়েও হয়, বাচ্চাও হয়ে যায়, এরকম হয়। তারপরেও মানে উনাদের সাথে শারীরিক যে attachment সেটা ছিল। কাকাকে সবসময় বাইরে বাইরে বের হতে গেলে চুমু খাইতো। কাকার হ্যাঁ মানে হ্যাঁ, রাইট। তারপরে কাকার মানে উনি বসে আছে, উনার কোলে এসে বসতো। মানে ছোট হ্যাঁ বাচ্চাদের মতো। এখন কিন্তু আমার কোলে বসে থাকলে হইলে, হুম। এখন থাকলে যদি থাকতো আমার কোলে এসে বসে থাকলে। মানে এই এত আন্তরিক সম্পর্ক ছিল আরকি বাবা-মেয়ের। তো কাকা এইটা নিয়ে খুবই মানে আমরা তো বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড দেখেছি। এমনকি সেনাবাহিনীর হত্যাকাণ্ডের ভেতরেও অনেক সেনাবাহিনীর কর্মকর্তাদের অফিসে যেটা পিলখানায় ঘটেছিল। সেখানে সেনাবাহিনীর এ সন্তানেরা তারা সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে কিংবা ভয়ে নানান কারণে তারা কথা বলে নাই। কিন্তু উনি কিন্তু সেই শুরু থেকেই কথা বলছেন এবং উনার জীবনে কোনো চাওয়া পান নাই। উনি বিচারটা চান। তো মেয়েকে খুব আদর করতেন। মেয়েটা কিছুটা সাংস্কৃতিক মনা ছিল। এই গান-টান, নাচ-টাচ এসব ইয়ে-টিয়ে মানে স্কুলে অনুষ্ঠান-টনুষ্ঠান হইলে এগুলো করতো আরকি। মানে প্রফেশনাল টাকা-পয়সা দিয়া করতো এরকম না। তো উনারা যেহেতু উনি ক্যান্টনমেন্টে চাকরি করেন, তো উনাদের ইচ্ছা ছিল দেখেছে যে মেয়েটা গান-টান গায় ভালো। তো উনারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে করতে চেয়েছে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যতটুকু শুনেছি যে সেখানে ভারতীয় গেস্ট থাকার কথা ছিল। সেই গেস্টদেরকে তিনারা মনোরঞ্জন করানোর জন্য আপনি তারা কথাটা ঠিক, হুম, এই কথাটাও ঠিক, এই কথাটাও ঠিক আপনি যেটা বলতেছেন। হুম। তো এই ভারতের ইয়ে ছিল, এই আসে এই না নাকি জানি না এটা।
জি, আমি উনাদের এই ঘটনাটার সাথে জড়িত কয়েকটা পক্ষের সাথে তো যে কারণে আমি অনেকগুলো বিষয় যা শুনেছি সেই কথাগুলো বলছি আপনাদেরকে। তো সেইখানে সেই অনুষ্ঠানে যেহেতু করে নাই, উনি সেনাবাহিনীর একজন মেজর জেনারেলের বউ, উনি বিশাল দাপট উনার। তো উনার কথা শুনে নাই, এটা উনার খুব ইগোতে লাগছে যে এটার কারণেই সে তাকে টার্গেট করে যে এরে মেরে ফেলতে হবে এবং সেই হত্যাকাণ্ডের কত বীভৎস ছিল দেখেন, একজন মানুষকে আ বিষ খাইয়ে মেরে ফেলা যায়। একজন মানুষকে ধরে গলা চেপে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা যায়। আমি তনুর একটু কথা বলি uncle। এই যে সিআইডি জালাল বলছে যে তারে বিষ খাওয়াইয়া হত্যা করছে, এমন একটা মেডিসিন এটা বাংলাদেশে নাই, এটা বিদেশ থেকে আনছে, তারা আনার পর এটা তারা মারছে, এটা সিআইডি জালাল বলছে। কিন্তু সেই হত্যাকাণ্ডের পরে তনুর মাথার চুলের একটু অংশ মাংসসহ জি? চুল কাটিয়ে ফেলছে, পুরো চুল কেটে ফেলছে, মাথাও কেটে সেই ফেলছে। হ্যাঁ, সেই চুল, মাথার চামড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেখানে। তো কত বীভৎস হইতে পারে ওরা এবং সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে সেনাবাহিনীর কোনো একজন অফিসার, তিনি কোনো একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুরো সেনাবাহিনী একদম মানে সেনাবাহিনী অ্যাজ এ হোল এই সংস্থাটা সেই মেজর জেনারেল এনায়েত এবং তার স্ত্রী এবং তার সাথে যারা ছিল সেই গংদেরকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল। এইটাই এই গেল বাংলাদেশে গেল ১৫ বছর এই হয়েছে। আমি এই তদন্তের সাথে যারা জড়িত আছেন, আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই বর্তমানে যিনি পিবিআই প্রধান আছেন। তিনার আ সময়ে এসেই এই মামলাটা আবার নতুন করে কিছুটা ঝাঁকুনি দিয়েছে। আমরা জানি না সেটা কতদূর যেতে পারবেন। তবে তদন্তের সাথে কেউ একজন আছেন, তার কাছ থেকে আমার শোনা যে এই ফাইলটা নিয়ে উনারা যদি নাকি কোনদিন অফিস থেকে এই ফাইলটা নিয়ে বের হয়েছে, কারো সাথে কথা বলবে, কারোর বক্তব্য নিবে, এই খবর সাথে ডিজিএফআই এর কাছে চলে যায় এবং ডিজিএফআই এটার ব্যাপারে অ্যাকশন নেয় এবং তারা এটার কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কি করছে সবকিছু তাদেরকে করতে হবে। এমনকি যখন তনু হত্যাকাণ্ডের সময় সিআইডির এই ইয়েগুলো পুলিশ কিন্তু তখন চেয়েছিল এটার বিচারটা হোক। তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করতে চায়, সেনাবাহিনীর এদেরকে সিআইডি অফিসে চেয়েছিল জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু সেনাবাহিনী দেয়নি। সেনাবাহিনীর কথা হচ্ছে সিআইডি কে আসতে হবে ক্যান্টনমেন্টে। কুমিল্লা ক্যান্টনমেন্টে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তখন আবার সেনাবাহিনীর বড় অফিসাররা পাশে দাঁড়িয়ে আছেন। কি প্রশ্ন করেন, কার ব্যাপারে প্রশ্ন করেন সেটা জানতে চায়। সিআইডি অফিসার বলেছেন যে, "আমরা আপনাদের সামনে প্রশ্ন করব না।" বলছে, "প্রশ্ন করতে হবে।" কে আসামি হবে, কাকে জিজ্ঞাসাবাদের জন্য দেওয়া হবে সেটা সিআইডি একটা তালিকা করেছিল। সেনাবাহিনী সেই তালিকা অনুযায়ী জিজ্ঞাসাবাদ করতে দেয়নি। এবং এটার এই যে গেল কিছুদিন আগে গাজীপুরের যিনি পুলিশ কমিশনার ছিলেন ডক্টর নাজমুল করিম, এই নাজমুল করিম সাহেব এটার সবচাইতে বেশি করেছেন। আ কাকাও এই বিষয়টা আমাকে বলছিলেন যে নাজমুল করিমের সাথে সেনাবাহিনীর যেই কিছু ঘটনা আপনি বলেছিলেন। এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে না তো আর ইয়ার লগে, এই নাজমুল করিমের লগে। নাজমুল করিম কুমিল্লা থেকে এই ইয়ে করে পাঠাইছি। এই নাজমুল করিম জানবো, নাজমুল করিম যখন লাশটা তুলতে গেল, পরে লাশটা তুলতে গেল 7 দিন পর আমাকে নাজমুল করিম স্যারে আমাকে দেখাইলো যে আপনি একটু দেখেন আপনার মেয়ের কি অবস্থা। তারা নাকি বোট জুতা দিয়া পাড়াইয়া আমার মেয়েরকে মারছে, মেডিসিন দিয়া, এরপরে বোট দিয়া পাড়াইয়া। তারা আমার মেয়ের যদি এমনি মারা যাইতো তাহলে বোর্ডের ফাড়া করতে আইলো আমার মেয়ের শরীরে। আর এমনি একটা মানুষ, একটা ১৯ বছরের একটা মেয়েকে এমনি ধাপ করে মারা যাবে নাকি? তার শারীরিক নির্যাতনের চিহ্ন থাকবে গায়ে। না, এটা তারা বিশ্বাস করে না। এটা সেনাবাহিনী, ওই 16 সালে যে সেনাবাহিনী ছিল ওরা না মারছে, এখন যারা আছে তারা কি মারছে নাকি, এটা তারা বিশ্বাসই করে না। আমি কোন দেশে বাস করি, আমি আবারও বলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই বিচারটা যে অতি দ্রুত করে উনি, নাইলে আমি কি করব আমি নিজেও জানি না। রাজা 10 বছর। আর এনায়তুল্লাহর ছেলে জিউসি এনায়তুল্লাহর ছেলে সাভারে আছে, তারা জিজ্ঞাসাবাদ করা হোক কে জড়িত আছে। আর ব্রিগেডিয়ার সাকওয়াত সাহেবও জিজ্ঞাসাবাদ করতে হবে, উনি ছিল তখন এখানে।
আর ক্যানমোডের সিউ মনিরুল ইসলাম উনি আমার যে দরখাস্তটা উনি ভুল লেখছে। আমার দরখাস্ত আমি লিখবো না? আমি না লিখা উনি ওই অফিস থেকে লেখাইয়া টাইপ করাইয়া আমার নিয়ে সই আনছে। একটু কি আমি জানি? আমার এটা পড়ায়ও নাই, আমার শোনায়ও নাই। পরে উনি যে অজ্ঞাত মামলা তারা দিয়ে রাখছে। এই আমি এটা শক্ত বিচার চাই। যদি দেশবাসী পুরো বিশ্ব বিচারটা চায়, এখনো চায়, আমিও চাই যে ওদের ফাঁসি হোক।